নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ 11 পর্ব। চলুন শুরু করা যাক। সন্ধ্যের মুখে আবার একদিন গুপি শ্যাকরার দোকানের ঝাঁপ ঠেলে ঢুকল রায়মোহন। গুপি তখন বেরুবার উদ্যোগ করছিল। রায়মোহনকে দেখে বসে গেল। ঘোষাল মশাই যে বহুত দিন যাবৎ পায়ের ধুলো দেননি দিকে, ভাবলুম বুঝি গরিবকে ভুলেই গেলেন। বেতের মোড়ায় হাঁটু উঁচু করে বসে পানের ডিবে বের করল রায়মোহন। গুপিকে একটি দিয়ে নিজে একটি মুখে পুরে বলল, দিন দিন যত গরিব হচ্ছিস গুপি, তেমনি তোর ভুঁড়িখানাও তো দিব্যি নেওয়াপাতি হচ্ছে বেশ। ওদিকে নজর দেবেন না, গরিবের তো এটাই সম্বল, আরো বেশি দুদিনের জন্য জমিয়ে রাখতে হয়। বসত বাড়িতে একতলা থেকে দোতলা করেছিস দেখলুম যেন, সেই জন্যেই তো হাত একেবারে খালি। বাড়ি করতে গিয়ে একেবারে সর্বশান্ত হলো। এমন সর্বশান্ত হওয়াও ভাগ্যের কথা। তা একদিন বাড়িতে ডেকে নুচিমন্ডা খাওয়া। তোর বাড়ি মানে তো আমাদের বাড়ি, আমাদেরই টাকায় করেছিস যখন। আপনাদের মতন লোক এই অধমের কুঁড়োতে আসবেন, এ তো মহাভাগ্যের কথা। কবে পায়ের ধুলো দেবেন বলুন? সহজে দিতে পারবো না, এখন পায়ের ধুলো বড় আক্কারা। যা বৃষ্টি বাদলা চলছে, আমাদের এই চিতপুরের রাস্তায় তো মেঘ ডাকলেই হাঁটু জল, পদকাদা দিতে পারে। তাই দেবেন না হয়, আপনার পা ধুয়ে একটু চরণামৃত খেয়ে নেব। কি ব্যাপার রে গুপি, এত খাতির করছিস কেন রে আমাকে? অতি ভক্তি কিসের লক্ষণ যেন? আপনাকে খাতির করব না তো করব কাকে? আগে পায়ে হেঁটে ঘুরতেন, তারপর দেখলুম পালকি ধরেছেন, এখন আবার দেখছি জুড়ি গাড়ি হাঁকাচ্ছেন। গত মঙ্গলবার আমার পাশ দিয়ে দাঁ করে চলে গেলেন, আমি কত ডাকাডাকি করলুম, আপনি গ্রাহ্যই করলেন না। তবে বড় খুশি হয়েছি, আপনার উন্নতি দেখলে আমাদেরও আনন্দ হয়। র র আর কটা দিন সবুর কর, আরও কত দেখবি। এই তো সবে ছিপ পেলিছি, এখন ঝুড়ি গাড়ি হাঁকাচ্ছি, এরপর দেখবি তেঘুরি চৌঘুরি হাঁকাবো, নিজের, এক্কেবারে নিজের। সেদিনকে তবে কার গাড়িতে যাচ্ছিলেন? আপনার নিজের নয়? না রে পাগলা, ও গাড়ি রামকমল সিংহির। সিংহি বাড়িতে আবার ভিড়লেন কবে? এই যে কদিন খুব সরকার মশাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করছিলেন, তেনাকে ছেড়ে এবার বুঝি রায়কমল সিংহিকে ধরলেন? ছাড়িনি, তেনাকেও ছাড়িনি, দুজনকে দুহাতে খেলাচ্ছি বুঝলি। পুকুরের দু ঘাটে চার পেলিছি। তাহলে আপনাকে একটা কাজ করতেই হবে আমার জন্যে। বাবু রামকমল সিংহি শুনলাম শিগগিরই ছেলের বিয়ে দিচ্ছেন। কিছু না হোক 1,00,000 টাকা খরচা হবে নিশ্চয়ই। 1,00,000 কি রে বেটা, 1,00,000 তো আমার মতো 12 ভূতে লুটে পুটেই খাবে। শুনছি গয়নার হিসেবই হয়েছে 2.5 লাখ। ঘোষাল মশাই, ওর থেকে আমায় কিছু কাজ ধরে দিতেই হবে। 1,50,000 পেলেই আমার যথেষ্ট। নিঃশব্দ হাসিতে রায়মোহনের মুখখানা কুঁচকে গেল। তার হাসির মধ্যেও খানিকটা হিংস্রতা আছে। এই পৃথিবীর কাছে কখনো নিজে জব্দ হয়ে যাবার আগেই সে নানা রকম বুদ্ধির প্যাঁচ খেলিয়ে দিতে চায়। বাঁ হাতটি তুলে গুপির দিকে অভয় মুদ্রা দেখিয়ে সে বলল, এই কথা, মোটে 50,000 পেলে তুই সন্তুষ্ট? আজ্ঞে হ্যাঁ। যদি আরো বেশি কাজ দিই? সে আপনার দয়া। বিধু মুকুজ্জেও মেয়ের বিয়ে লাগাবে, সে কপর শুনেছিস? কোন বিধু মুকুজ্জে, যিনি বড় উকিল? হ্যাঁ, আমাদের রামকমল সিংহির ফিগা। কি বললেন? ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড,
এটুকুও জানিস না? এসব জানলে তো আমিও বাজারে নেমে পড়তুম। মুখ্য বলেই না সারাদিন আগুনের ধারে বসে হাঁপড় চালাই। সেই বিধু মুখুজ্জের বাড়ির কাজেও বায়না যদি জোগাড় করে দিই, তাহলে আপনাকে রোজ দুবেলা পেন নাম ঠুকব। শুধু পেন নাম, হিস্সে দিবি না বেটা বজ্জাত? সেও আপনার দয়া। আপনি হিস্সে চাইলে কি আর আমি কখনো না বলতে পারি? টাকায় 1 আনা বাট্টা দিবি তো বল, এখন থেকেই কাজে লেগে যাই। সিঙ্গি বাড়িতে মাধব শেখরার কাজ বাঁধা। দপ করে জ্বলে উঠল গুপি। আর 5 জন নিরীহ দুর্বল মানুষের মতন সেও নিজের পেশায় কোনো প্রতিদ্বন্দ্বীর নাম সহ্য করতে পারে না। ইদানিং স্বর্ণকার হিসাবে মাধবের খুব খ্যাতি। আন্দাজে ঢিল ছোড়ার মতো রায়মোহন নামটা তুলেছে। মাধব সে তো 1 নম্বরই চোর, 20 কুম্ভ। বুঝলেন ঘোষাল মশাই, 20 কুম্ভ, এই বলে দিলাম আপনাকে। ও গু খেগোর বেটাকে কেউ সেকো বিষ খাওয়াতে পারে না। তবেই বোঝ, মাধবকে সরানো 4টিখানি কথা নয়। দস্তুর মতন মেহনত করতে হবে, বুদ্ধি খরচা করতে হবে। কিছু আগাম দে। আজ্ঞে? একবার বললে বুঝি কথা বুঝিস না? 2বার 3বার করে বলতে হবে। কিছু আগাম দে আমায়। এত বড় একটা কাজের পত্তন করব, কিছু মাল করি ছাড়তে হবে না? আগাম? এখন তো আমার হাতে কিছু নেই। আগে কাজ করি, বাবুদের কাছ থেকে পয়সা পাই, তারপর কড়াই ক্রান্তিতে আপনার হিস্সে বুঝে দেব। আরে বেটা, আগে দারোয়ানগুলোকে হাত করতে হবে না? সেজন্য খরচাপাতি নেই? এসব বড় বড় বাড়ির দারোয়ানরা এক একজন কাঁচা খেকো দেবতা। এদের খুশি না করে কিচ্ছুটি করার উপায় নেই। ঘোষাল মশাই, বিশ্বাস করুন, হাত একেবারে খালি। দে দে বেটা, বেশি ভ্যান তেরা করিস না। শুভ কাজে অমন ব্যাগরা দিতে নেই। অন্তত 50টা টাকা বার কর। আজ নয়, আর একদিন বরং। তবে কি মাধবের কাছে যাব বলতে চাস? তোর ভালো চাই বলেই বলছি, নইলে আগ বাড়িয়ে আমার এত গরজ দেখাবার ঠেকাটা কি? সিঙ্গি বাড়িতে একবার যদি ঢুকতে পারিস, টিকটিকি হয়ে ঢুকবি, 5 বছর বাদে কুমির হয়ে বেরিয়ে আসবি। তবে আজ 30 টাকা নিন। এই তো অমনি দরাদরি শুরু করে দিলি। স্বভাব যায় না মোলে, অভাব যায় না ধুলে। স্বভাবটা যাবে কোথায়? লাখ লাখ টাকার কারবার, আর তুই 10-20 টাকা নিয়ে ঝামেলা করছিস। 35 নিন, তার বেশি আজ আর কিছুতেই দিতে পারবো না। আরেকটু ওঠ, আরেকটু বার। আচ্ছা, বেশি কথার দরকার নেই, দে 45ই দে। বাকি 5 টাকা তোর ছেলে মেয়েদের আমি মোয়া মিছরি খেতে দিলুম। অত্যন্ত অনিচ্ছার সঙ্গে গা মোচড়া মুচড়ি করতে করতে গুপি কাঠের ক্যাশ বাক্সটা খুলল। ঘর থেকে টাকা বার করে দিতে গুপির যেন হাড় পাঁজরা ভেঙে যায়, কিন্তু উপায়ও তো নেই। রায়মোহন ঘোষালের সঙ্গে সে কথা এঁটে উঠতে পারবে না। কাজটাও বড় বেশি লোভনীয়। এইসব বড় মানুষদের বাড়ির একটা বিয়ের কাজ করেই অনেকে ভাগ্য ফিরিয়ে নেয়। মাধবের নাম করেই রায়মোহন গুপির একেবারে ঠিক জায়গায় ঘা দিয়েছে। মাধবের কাছ থেকে কাজ কেড়ে নেবার আনন্দে গুপি 50-100 টাকা অনায়াসে জলাঞ্জলি দিতে পারে। টাকাগুলো গুনে বেনিয়ানের জেবে ভরে নিয়ে রায়মোহন তৃপ্তির হাসি হাসল। নিজের কৃতিত্বে সে নিজেই মুগ্ধ। উদারভাবে সে আবার পানের ডিবেটা বাড়িয়ে দিল গুপির দিকে। তাহলে কাজ ঠিক হাসিল হবে তো ঘোষাল মশাই? তুই নিশ্চিন্তি থাক, তোর বাড়ি এবার 3 তলা হলো বলে। আজ মাল আনেননি কিছু? না। তাহলে এবার গা তোলা যাক। আজ খবর টবরও কিছু শোনালেন না। বস, আরো কাজ আছে। খবর আর কি, দেশে মড়ক লেগেছে। ওলা উঠোয় কত মানুষ পটাপট মরে যাচ্ছে। লোকে মরা পুরোবারও ফুরসত পাচ্ছে না।
গঙ্গায় হাজারে হাজারে সব ভাসছে, দেখে আয়গে, সে এক দেখার মতো জিনিস। রাম কহ, ও আবার কেউ দেখতে যায়? ঘাটে এত মরা ভাসছে যে সাহেবরা জাহাজ ভিড়তেও পাচ্ছে না। বড় বড় কর্তারা এই নিয়ে মিটিং করতে লেগেছে। এমন মড়কের কথা জন্মে শুনিনি। এর মধ্যে শুনলুম দ্বারকানাথ ঠাকুর বিলেত থেকে ফিরলেন। গুপি চোখ কপালে তুলে জিজ্ঞেস করল, বলেন কি? উনি বিলেত গেলেন কবে? কিছুই শুনিনি তো। কালা পানি পেরুলেন? জাত ধম্ম সব জলাঞ্জলি দিলেন। ওর আবার জাত ধম্ম আছে কি? বড় মানুষদের জাতে কখনো ফোসকা পড়ে? কেউ পাঁতি দিতে গেলে তাদের গায়ে চাঁদের জুতি কষাবেন, অমনি সব ঠিক হয়ে যাবে। ওর গুরু ঠাকুর কালা পানি পেরিয়েছিল, আর উনি পেরুবেন না? যাকগে শোন, এক ছড়া সোনার হার দে তো আমাকে। ছোট হলেই চলবে, বেশি বড় দরকার নেই। হার আপনি কিনবেন? গুপি যদি অতিরিক্ত বিস্ময়াপন্ন হয়ে পড়ে তাহলেও তাকে দোষ দেওয়া যাবে না। রায়মোহনই এদিক সেদিক থেকে হাত সাফাই করে আনা সোনার জিনিস বিক্রয় করে গুপিকে। বস্তুত সেই উপলক্ষেই তার এখানে পদার্পণ ঘটে। আজ ঠিক তার বিপরীত ব্যাপার সংঘটিত হচ্ছে। হ্যাঁ রে বেটা, আমি কিনব। কেন, ক্ষমতা নেই নাকি আমার সোনা কেনার? না, বলছিলুম কি, আপনি নিজেই আবার বিয়ে শাদী করছেন নাকি? কথা বাড়াসনি। তোর কাছে হারটার কি আছে দেখা, আমার তারা আছে। গুপি ছোট বড় নানা মাপের 4-5টি হার বার করল। কোনোটিতে পাথরের লকেট বসানো, কোনোটি সাধারণ নকশা কাটা। এর মধ্যে থেকে একটি ছোট মফ চেন তুলে নিয়ে রায়মোহন জিজ্ঞেস করল, এটা ওজন কর, দেখ কতটা সোনা। হারটি ছোট হলেও বেশ ভারী, পুরো 1.5 ভরি। গুপি তার দর হাঁকল 35 টাকা। রায়মোহন তাই শুনে গুপির থুতনিটা নেড়ে দিয়ে বলল, বা বাবা বাবা বা, বলিহারি আক্কেল রে। আমি বেচতে এলে বলবি 19 টাকা ভরি, তার বেশি একটা আদলা না। আর আমাকে তুই বেচবি বেশি দরে? হ্যাঁ, আগে আমার বাণীটা ধরবেন তো। চশমখোর, আমার কাছ থেকেও বাণী চাইছিস? অনেক দরাদরি করে 32 টাকায় রফা হলো। গুপি তার কমে কিছুতেই দেবে না। শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে রায়মোহন বলল, হ্যাঁ আচ্ছা দে, আর পারি না তোর সঙ্গে। ছোট বাক্সে হারটি ভরে দিতে দিতে গুপি বলল, কিন্তু ঘোষাল মশাই, এত ছোট হার তো কোনো হুড়পড়ির গলায় মানাবে না। লাল পাথর বসানোটি নিলে পারতেন, বেশ দেখনদার ছিল। তার দামটিও যে দেখনদার। দে দে, ওতেই হবে, তোকে আর ফোঁপর দালালি করতে হবে না। কার গলায় পড়াবেন? চুপ মার। রায়মোহন যেন একটু লজ্জা পেয়েছে মনে হয়, আর কথা বাড়াতে চায় না। মোড়া থেকে টক করে উঠে পড়ল, আর সঙ্গে সঙ্গে গুঁতো খেল মাথায়। তার দৈর্ঘ্যের তুলনায় এ ঘরের ছাদটি যে নিচু, সে কথা তার প্রায়ই মনে থাকে না। চলি রে গুপি, দামটা দিলেন না? ও, ভুলে গেছিলাম, আমি নগদান গদির কারবারই পছন্দ করি, ধার দৌড় রাখা আমার স্বভাব নয়। বেশ সাড়ম্বরে রায়মোহন একটু আগে গুপিরই দেওয়া সিক্কাগুলি বার করল জেব থেকে। গুনে গুনে 32 টাকা তুলে দিল গুপির হাতে। তারপর কৌটোটি ট্যাঁকে গুঁজে নিষ্ক্রান্ত হল। এবার গুপিও মুচকি হাসল একটু। সব দুঃখেরই সান্ত্বনা আছে। রায়মোহন চিনতে পারেনি। এই হারটি রায়মোহন কিছুদিন আগে গুপির কাছে বিক্রি করে গিয়েছিল 28 টাকায়। গুপি তার ওপর 4 টাকা লাভ রেখে দিল। ভাগ্যে না থাকলে এরকম দাও জোটে না। রায়মোহনের গন্তব্য বউবাজার। গুপির দোকান থেকে বেরিয়েই অদূরেই পথে পড়ল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। সেদিকে তাকিয়ে রায়মোহন একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িটির ওপর তার রাগ আছে।
রায়মোহন এ বাড়িতে ভিড়তে গিয়েছিল, কিন্তু ঠক্কর খেয়ে ফিরে এসেছে। দ্বারকানাথ ঠাকুরের বাড়ি গতায়াত করতে পারলে দেশের 10টা লোকের কাছে ইজ্জত বাড়ে। রায়মোহনের কাকা দ্বারকানাথের বয়স্য ছিলেন, তিনি অকালে চোখ বুজেছেন। খুড়োর জায়গায় উপযুক্ত ভাইপোরই কাজ পাবার কথা। তা দ্বারকানাথ তো এখন আর দিশি লোকেদের আমলই দেন না। সাহেব শুভ ছাড়া কথা নেই। ঘুরে এলেন খোদ সাহেবদের মুল্লুক থেকে। সে যাই হোক, তার ছেলে দেবেন্দ্র এখন লায়েক হয়েছে, বিষয়কর্ম দেখছে, তাঁরও এখন পারিষদের প্রয়োজন। গোড়ায় গোড়ায় দেবেন্দ্রবাবু যেরকম ফুর্তি ফার্তা শুরু করেছিল তাতে বেশ আশা হয়েছিল রায়মোহনের। কয়েকবার সে ঘুরঘুর করেছিল দেবেন্দ্রবাবুর আশেপাশে, কিন্তু ঠিক পাত্তা পায়নি। দেবেন্দ্রবাবুর নাকি মতিগতি বদলে গেছে। মদ মেয়ে ছেলেতে আসক্তি নেই, নাচ গানের আসর বসান না, পুরুষ মানুষের যোগ্য কোনো কিছুই করেন না। সংস্কৃত শেখার খুব ঝোঁক হয়েছে নাকি। এটা একটা অন্যায় কথা নয়? অত বড় বংশের ছেলে একটু আধটু বখামি না করলে আর 5 জন লোকের সাথে অন্ন সংস্থান কি করে হবে? দেবেন্দ্রবাবুকে বাইরে আর প্রায় দেখাই যায় না। কিছু মেনিমুখ মদ্দার সঙ্গে দিনরাত কি সব গুজুর গুজুর ফুসুর ফাসুর করেন। রায়মোহন ঠিক তাল ধরতে পারছে না। লোকে বলা বলি করছে দ্বারকানাথের মোসাহেবরা এক একটি গরুর পক্ষী, আর সেই মানুষের ছেলে হয়ে দেবেন্দ্রবাবু 4টি বায়স পুষছেন। রায়মোহন মনে মনে বলল, কেটে যাবে, এসবও কেটে যাবে। এসব নিরেমিষি ভরং আর কতদিনের। জমিদার বাড়ির ছেলে রক্ত চাটবে না, এ কখনো হয়? জানবাজারে কমলা সুন্দরীর বাড়িতে আজ দারুণ আসর জমেছে। লখনৌ থেকে কালোয়াতি গানের এক ওস্তাদ আর তবলা বাজনাদার আনিয়েছেন রামকমল সিংহ। এ সবই কমলা সুন্দরীর মনোরঞ্জনের জন্য। কমলা সুন্দরীর নৃত্যের খ্যাতি দিক বিদিক ছড়িয়েছে, সে আরও তালিম নিতে চায়। ব্যয়ের ব্যাপারে রামকমল সিংহের কোনো কার্পণ্য নেই। কমলা সুন্দরীর যে কোনো আবদার তিনি রক্ষা করতে প্রস্তুত। বাবু তো বাবু রামকমল সিংহ, এ কথা স্বীকার করেছে সকলে। 5 জন লোক ডেকে নিজের রক্ষিতার নাচ দেখানো, এমন কাজ আগে কেউ কখনো করেনি। বাই নাচের আসর বসাতে হলে সকলেই বাইজি ভাড়া করে আনে, নিজের মেয়ে মানুষকে রাখে আড়ালে। কিন্তু কমলা সুন্দরীকে আর 5 জনে তারিফ করলে রামকমল সিংহ যেন আরও বেশি আনন্দে মেতে ওঠেন। সন্ধে থেকে বসে নাচ গানের আসর। জানবাজারের বাড়িটি সম্প্রতি রামকমল সিংহ কিনেই ফেলেছেন। ইয়ার বন্ধুদের সেখানে নিমন্ত্রণ করে ডেকে আনেন তিনি। খাদ্য মদ্য থাকে অঢেল, কিন্তু স্ত্রীলোক ওই একটি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফুর্তির মাত্রাও চড়তে থাকে। কমলা সুন্দরীর গাত্রবর্ণ ভ্রমর কৃষ্ণ, লাল রঙের ঘাগরা ও ওড়নাই তার পছন্দ। আসরের মাঝখানে তাকে মনে হয় একটি ঘুরন্ত রক্তবর্ণের শিখা। একবার নাচ থামলেই কেয়া বাত, এনকোর এনকোর চিৎকারে হুলুস্থুলু পড়ে যায়। উত্তেজনা যখন তুঙ্গে, তখনই এক সময় রামকমল সিংহ উঠে আসরের মাঝখানে এসে কমলা সুন্দরীর কোমর বেষ্টন করেন। সে সময় যুগল নৃত্যের জন্য সমস্বরে অনুরোধ আসে মুহুর্মুহু। কিন্তু রামকমল সিংহ সকলের সামনে নিজেকে এতটা খেলো করতে চান না। তার মুখে ফুরফুরে হাসি, চক্ষু ঢুলু ঢুলু। তিনি সেই অবস্থায় কমলা সুন্দরীকে পাশে শয়নকক্ষে নিয়ে গিয়ে দ্বার বন্ধ করে দেন। এই প্রকার ব্যবহারে রামকমল সিংহ বেশি আনন্দ পান। লাস্যময়ী কমলা সুন্দরী যখন উপস্থিত ভদ্র 5 জনের কাছে কামনিয়া হয়ে ওঠে, যখন সে সকলেরই বুকে লালসাবন্যী জেলে দেয়, সেই সময়ই রামকমল সিংহ যেন তাদের বোঝাতে চান, দেখো এই রমণী শুধু আমারই অঙ্কশায়িনী। রায়মোহন এ আসরে নিয়মিতই উপস্থিত থেকে এই মজা দেখে। আজ সে সেই গৃহের কাছাকাছি গিয়েও অন্দরে প্রবেশ করল না।
প্রথমে ভেবেছিল কিছুক্ষণ অন্তত বসে খানিকটা পরশময়ী পদী সুরা টেনে আসবে, কিন্তু মন বদল করে ফেলল। সে চলল বউবাজারের দিকে। ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। ছাতা সঙ্গে রাখে না রায়মোহন, ভিজতেই থাকলো। লম্বা লম্বা পা ফেলতে লাগলো খানাখন্দ বাঁচিয়ে। তার মনের মধ্যে একটা দোটানা চলছে। তার ফুর্তিপ্রিয় মনটা তাকে টানছে পিছনের দিকে। গান বাজনা সম্পর্কে তার একটা সহজাত প্রীতি আছে। প্রথম যৌবনে সে অনেক শখ করে সঙ্গীতের চর্চা করেছিল। তখন উদ্দেশ্য ছিল বিশুদ্ধ আনন্দ। এখন অবশ্য সে সঙ্গীতকে অন্য কাজে লাগায়। তবু এখনো উঁচু জাতের গান তাকে আকৃষ্ট করে। সঠিক তালের নাচের মধ্যে সে লাস্য ছাড়া আরও কিছু পায়। কমলা সুন্দরী রামকমল সিংহের বলতে গেলে কৃতা রমণী, সেদিকে রায়মোহনের নজর নেই, কিন্তু তার নাচ দেখলে তবু অন্তত নাচটাই দেখা হয়। তাছাড়া সন্ধ্যের পর মজলিসে মজলিসে সময় কাটানো তার অনেক কালের অভ্যেস। দুপাত্তর টানার জন্য গলার ভেতরটা শকশক করছে। অথচ একথা রায়মোহন বোঝে যে একবার ওই মজায় মজলে সে আর সহজে বেরুতে পারবে না। প্রায় রাতেই রায়মোহন কমলা সুন্দরীর নাচঘরের ফরাসেই গড়াগড়ি দেয়। আবার হীরেমণির কাছেও 5-7 দিন আসা হয়নি। সেজন্য রায়মোহন একটু একটু অপরাধী বোধ করে। শেষ পর্যন্ত পিছুটান উপেক্ষা করে সে জোরে জোরে পা চালালো। পায়ের ইংলিশ জুতো জল কাদায় মাখামাখি। মসজিদের পাশের পুকুরে ভালো করে পা ধুয়ে নিয়ে সে এসে দাঁড়ালো হীরেমণির বাড়ির সামনে। এই গৃহ আজ বর্ণহীন, জানলাগুলি বন্ধ। ভিতরে কোনো জনমনুষ্য আছে বলে বোঝাই যায় না। রায়মোহন অবাক হল না। সদরদ্বার খোলাই ছিল। সে ভেতরে ঢুকে পড়ল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পা ঘষে ঘষে কোনো ক্রমে সে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। হীরেমণির নৌকরটি পালিয়েছে। রায়মোহন আগের দিন এসেই দেখেছিল তার বদলে কাজ করছিল একটি পশ্চিমা স্ত্রীলোক। আজ বোধহয় সেও নেই। হীরেমণি আছে তো? ওপরে উঠে এসে বড় ঘরটির দরজা ঠেলে সে সভয়ে ডাকল, হীরেমণি। এই ঘরটিও অন্ধকার প্রায়। এক কোণে একটা মাটির মালসায় তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি করে। ঘরে কেউ আছে কিনা বোঝা যায় না। 2-3 বার ডাকবার পর ক্ষীণ গলায় সাড়া এলো, কে? নিশ্চিন্ত হয়ে রায়মোহন ঢুকে পড়ল ঘরে। চক্ষু সংকুচিত করে আধার সইয়ে নিয়ে সে দেখল জাজিমের ওপর লম্বমান এক নারীকে। কেমন আছিস হীরেমণি? তুমি ফের এছো? রায়মোহন চলে গেল তুষের মালসার কাছে। সে জানে পাশেই গন্ধক মাখানো টুকরো টুকরো পাটখড়ি রাখা থাকে। হাতড়ে হাতড়ে সেই রকম একটি পাটখড়ি পেয়ে সে তুষের আগুনের মধ্যে ঠেসে ধরল। অমনি ফস করে জ্বলে উঠল সেটা। সেই জ্বলন্ত পাটখড়ি উঁচু করে ধরে সে জিজ্ঞেস করল, মোমবাতি কোথায় রে? বেশি খুঁজতে হলো না, মোমবাতি সে নিজেই পেল। সেটা ধরাবার পর সে বলল, একটা গামোচা কোথায় পাই বল দিনি, মাথাটা ভিজে জবজবে হয়ে গেছে। ম্লান আলোয় মেঘলুপ্ত চাঁদের মতন দেখায় হীরেমণির মুখখানি। 2 চোখের নিচে মৃত্যুর পাণ্ডুরং, শরীর কঙ্কালসার, কণ্ঠে জোর নেই। তবু হীরেমণি বলল, পোড়া মুখ মনীষী, তুমি ফের মরতে এছো এখানে? দূর হও, দূর হও। রায়মোহন হেসে বলল, আশা মাত্রই দূর দূর করছিস কেন রে? লোকে কুকুর বেড়ালকেও এমনিভাবে তাড়ায় না। হীরেমণি বলল, তোমায় কতবার আসতে বারণ করেছি, আমি তো মরতে বসিয়েছি, তোমারও মরার স্বাদ হয়েছে বুঝি? হীরেমণি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। তার ধারণা তার সংস্পর্শে এলে রায়মোহনও পড়বে সেই অসুখে।
3 মাস হয়ে গেল হিরেমণিকে আঁকড়ে আছে এই কালরোগ, নিচ্ছেও না ছাড়ছেও না। হিরেমণির কাছে অনেক দিনই আর কেউ আসে না। তার জিনিসপত্রও ক্রমে ক্রমে উধাও হয়ে গেছে। যৌবন চলে গেলে বারবনিতার আর কিছুই থাকে না। কিন্তু হিরেমণির বয়স এখনো 20 পূর্ণ হয়নি, তবু তার এই দরদৃষ্ট। চাঁদু কোথায়? চাঁদু ঘুমুচ্ছে পাশের ঘরে। এই সন্ধেবেলা ঘুমুচ্ছে? খেয়েছে কিছু? তোমার অত কথার দরকার কি? মোলো, অমন কথায় কথায় মুখ ঝামটা দিচ্ছিস কেন? ছেলেটা খেয়েছে কিনা জানবো না? সেদিন যে মাগিকে দেখে গেছলুম তোদের রান্না করে দিচ্ছে, সে গেল কোথায়? কে জানে। রায়মোহন একটা দীর্ঘশ্বাস ফেলল। বেঘরে মরতে বসেও হিরেমণির অহংকার যায়নি। সে কিছুতেই রায়মোহনের কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। রায়মোহন টাকা দেওয়ার চেষ্টা করলে ছুঁড়ে ফেলে দিয়েছে। হিরেমণির ছেলে চন্দ্রনাথের বয়স এখন 3 বছর। মায়ের এই অসুখে তার দুরবস্থার একশেষ হচ্ছে। কেই বা দেখাশোনা করবে? যা অবস্থা, তাতে চোর ডাকাতরা যে কেউ কোনোদিন মা ছেলেকে কেটে কুটে বাকি সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। রায়মোহনের সংসারে কেউ নেই, কবেই সব উচ্ছন্নে গেছে। সুতরাং চন্দ্রনাথকে সে নিজের কাছে নিয়ে রাখতেও ভরসা পায় না। আর কার কাছেই বা রাখবে? বেশ্যার ছেলেকে কে নেবে? পাশের ঘর থেকে ঘুমন্ত চন্দ্রনাথকে তুলে নিয়ে এলো রায়মোহন। ছেলেটার চোখের নিচে শুকনো জলের দাগ। তাই দেখে কঠিন হৃদয় রায়মোহনেরও বুকটা একটু মুচড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাগও হলো তার। হিরেমণির পাশে বসে সে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুই এখনো বল হিরেমণি, এ ছেলে কার? আমি তার গলায় গামছা দিয়ে এখানে হির হির করে টেনে আনব। গোটা কলকাতা শহরে খবর রটিয়ে দেব। হিরেমণি ফোঁস করে উঠে বলল, ফের ওই কথা? দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। ছেলে আমার, ভগবান আমায় দিয়েছেন। এ কি বিস্ময়কর বিশ্বস্ততা হিরেমণির! মৃত্যু শিয়রে দেখেও সে সততার জেদ ছাড়বে না। এই ব্যাপারটাই রায়মোহনকে বেশি টানে। তঞ্চকতাই তার পেশা। ভণ্ডামি, জুয়াচুরি ও মিথ্যের অস্ত্রগুলি সে সারা জীবন সানিয়ে বেড়াচ্ছে। আর একজন সামান্য স্ত্রীলোক হারিয়ে দিচ্ছে তাকে। সতীত্ব নেই, অথচ সততা আছে। এমন স্ত্রীলোকও বিশ্বব্রহ্মাণ্ডে থাকে। যদি জগমোহন সরকার হয় তো একবারটি বল, আমি হাটে হাঁড়ি ভাঙব। সে নচ্ছারটা ফিমেল উদ্ধারের নাম করে ভদ্রলোকের বাড়ির অন্দরে ঢুঁ মেরে বেড়াচ্ছে। মাথা ভরা কুমতলোক, আর মুখে বড় বড় কথা। কত পীড়িত ছিল তোর সঙ্গে, এখন আর এদিকে আসবার নামটি নেই। 1000 বার বলিছি তিনি নন। বেশ, তবে আজ থেকে আমি চাঁদুর বাপ হলুম। না, তোমার মুরদে কুলোবে না। ওর বাপ কেউ নয়, ওর বাপ নেই। আমি মরলে চাঁদুও আমার সঙ্গে মরবে। হিরে, আমার উপর কেন অত রাগ করিস? সুখের খোঁজে লোকে তোদের মতন মেয়ে মানুষের কাছে আসে। অসুখে পড়া মাগ দেখতে কেউ ভুলেও আসে না, কিন্তু আমি তো এসেছি। বেশ করেছ, এখন বিদেয় হ। চাঁদুকে আমি আজ থেকে পুষ্যি নিলুম। এই দেখ। ট্যাগ থেকে সোনার হারটা বার করে সে পরিয়ে দিল চন্দ্রনাথের গলায়। তারপর ছোট একটি হাততালি দিয়ে বলল, বাহ, দিব্যি মানিয়েছে। খুলে নাও, এক্ষুনি খুলে নাও। কার ঘর ঠেঙে চুরি করা মাল তুমি এখানে গচাতে এছো? চুরি করা? তোকে কিরে কেটে বলছি, এ আমার হক্কের জিনিস। আজ ওকে ছেলে বলে ডাকলুম, খালি হাতে আসা যায়? তোকে আর একটা কথাও বলছি, আজ থেকে আমি একে নেই ঠাঁই নেব, আর যাচ্ছি নি। আমি এখুনি বেরিয়ে খাবার দাবার কিনে আনছি।
তুই ভেবেছিস আমায় পাঁকি দিয়ে পালাবি? চন্দ্রনাথের মুখশ্রী সুন্দর, গৌরবর্ণ। সোনার হারটি পরানোতে সেই শিশুকে আরও সুশোভন দেখায়। রাইমোহন সেদিকে মুগ্ধভাবে তাকিয়ে রইল। পুষ্যি নেওয়ার দিন একটা কিছু স্বর্ণালঙ্কার দেওয়া নিয়ে কথা, তারপর আবার টাকা পয়সার হঠাৎ ঘাটতি পড়লে ওই হারটি বেচে দিয়ে আবার 2-5 দিন চালানো যাবে। হিরেমণি আর পারল না, নিঃশব্দে অশ্রু বর্ষণ করতে শুরু করল। রাইমোহন হিরেমণির শীর্ণ গ্রীবায় হাত রেখে বলল, তোকে আমি সারিয়ে তুলবই, তুই ভালো হয়ে ওঠ হিরে, তারপর তোতে আমাতে মিলে আগুন জ্বালাবো, তোকে আমার খুব দরকার। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস সেই সময় 11 পর্ব। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আমি এই চ্যানেলে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। এরকমই আরও নতুন নতুন গল্প উপন্যাস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।